গপ্প ক্যাফের টিমের তরফ থেকে এই সপ্তাহের নিবেদন অদৃশ বর্ধনের রচিত চুল। গল্পটিকে পাঠযোগ্য করার জন্য গপ্প ক্যাফের টিম কমিক্সটিকে সাজিয়েছে গল্পের আকারে, তাই কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে সেটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুগণের কাছে। অদৃশ বর্ধন। জন্ম 1 ডিসেম্বর 1932 কলকাতা। একটি প্রাচীন শিক্ষাবর্তী পরিবারে ছোট থেকেই অজানার দিকে দুর্নিবারের আকর্ষণ ছিল। অ্যাডভেঞ্চারের টান জীবনে, চাকরিতে, ব্যবসায়, সাহিত্যে নামি একটি প্রতিষ্ঠানে পারচেজ ম্যানেজার পদে ইস্তফা দিয়ে পুরোপুরি চলে আসেন লেখার জগতে। গোয়েন্দা সাহিত্যে একনিষ্ঠ থেকে বাংলা সায়েন্স ফিকশনে ত্রিমুখী পন্থায় জনপ্রিয় করতে শুরু করেন 1963 সাল থেকে। ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা আশ্চর্যের ছদ্মনামী সম্পাদক ছিলেন। এছাড়াও সম্পাদনা করেছেন ফ্যান্টাস্টিক, ইন্দ্রনাথ রুদ্র, ফাদার ঘনশ্যাম, প্রফেসর নাটবল্টু চক্র প্রমুখ চরিত্রের স্রষ্টা। পেয়েছেন একাধিক পুরস্কার: দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার, মৌমাছি স্মৃতি, রণজিৎ স্মৃতি ও পরস্পর 2 বছর দক্ষিণাবার্তার শ্রেষ্ঠ গল্প পুরস্কার। অনুবাদের ক্ষেত্রে সুধীন্দ্রনাথ রাহা পুরস্কার। ভালোবাসতে লিখতেন, পড়তে ও বেড়াতে। 21শে মে 2019 সালে তিনি আমাদের সবাইকে ছেড়ে পরলোক গমন করেন। মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গল্প ক্যাফের টিম কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্যকে সমর্থন করে না। গল্পের আবহ পরিবেশ তৈরি করার জন্য কখনো কখনো ধূমপান, মদ্যপান গল্পের ভেতর শোনানো হতে পারে। তা বলে গল্প ক্যাফের টিম কোনো দিনই কোনো রকমের নেশা জাতীয় দ্রব্যকে সমর্থন করে না। আশা করি আপনারাও নেশা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ। দিনটা বুধবার, বেলা 11টা কি 11:30টার সময় গেলাম সমরজিতের বাড়ি। অনেক দিনের বন্ধু আমার, আজ ওর জন্মদিন, তাই ওর বাড়ি এসেছি। ওর বাড়ি পৌঁছে কলিং বেলটা চাপ দিলাম। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি। এ কি রে, তোর মাথায় কি হলো? ভিতরে আয়, বলছি সব। হ্যাঁ বলতে, এবার কি হয়েছে? বৌদি মেরেছে নাকি রে? হাট। তাহলে মাথায় এটা কি করে হলো বল? বিলিভ ইট অর নট বিবেক, জাস্ট জানি না কি হয়েছে। ডাক্তার বলেছে নাকি মাথা ঘুরে কিছুতে ঢুকে গেছিল। কি হয়েছিল? কবে বা হলো? কিছু তো বল। আরে রবিবার বাড়িতে বসে টিভি দেখছিলাম। বাড়িতে টিভি, হোম থিয়েটার সবই আছে। এসব ছেড়ে কেউ সিনেমা হলে যায়? আজ তো রবিবার, রবিবারেও কি যেতে নেই? দূর, আর ভালো লাগে না। জীবনের শান্তি। এই কি যে করো, কি ভাঙলে গো, কি হলো? এই ঘটেছিল। আমার মনে হয়েছিল যেন কে কপালে মারলো। পড়ে গেলাম। কপালে প্রচণ্ড যন্ত্রণা, টেবিলের কাছে হাত কেটে যাওয়া ছাড়া আর কিছুই হয়নি। শুধুই বিস্ত্রী দাগটা রয়ে গেছে, যেন কেউ লাঠি মেরেছে। দাগ। সেদিন বাড়ি চলে আসি। 1 মাস পর সুমিতা আমায় বলল, কি গো, তোমার ওয়ার্কশপটা দেখেছো কি? সেখানে কি মানুষে কাজ করতে পারে? আজ ওটা পরিষ্কার না হওয়া পর্যন্ত স্নান খাওয়া কিছু হবে না, সব ভুলে যাও। আচ্ছা বিপদে ফেললে তো তুমি। আমি ওইসব কিছু শুনবো না। চলো চলো, এক্ষুনি গিয়ে ওয়ার্কশপটা পরিষ্কার করবে। ওয়ার্কশপে ঢুকে আমি এদিক ওদিক দেখছি কি কাজ করা যায়। আর সুমিতা তো নিজের মতো এখানে কাজ করে যাচ্ছে আর একা একা বকবক করে যাচ্ছে। ম্যা গো, এইখানে তুমি কি করে কাজ করো এত নোংরার মধ্যে? সুমিতা কথা শেষ করতে পারলো না। বাইরে থেকে কিছু কথা যেন ওর কথাকে থামিয়ে দিল। খেতে দিলেই তোর শুধু বমি পায়, তাই না রে? দেখ তুই আজ ওদের আয়াটা বাচ্চাটাকে কিরম শুধু মুধু মারে, দেখেছো? নরকের জম। বাগানের ফুলগুলো তো শুধু শুধু ভেঙে ফেলে। হ্যাঁ, এত ছোট বাচ্চাটাকে। এটা কি গো? কই দেখি। সমরজিৎ বাবুর কপালে ওটা কিসের দাগ? এটা এটা তো সেদিন এখানে পিন দিয়ে চুলটা আটকে রেখেছিলাম। আর সেদিনই যে দাগটা দেখলাম সেটা তো ঠিক এই রকমই ছিল। মানে? এবার চাই একটা এক্সপেরিমেন্টের। কিসের? আর তুমি কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে তুমি বুঝবে না। তুমি ঘর পরিষ্কার করো, আমার অন্য একটা কাজ আছে।
1-1.5 মাস আগে একদিন রাতের বেলায় বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে একটি দোকান চোখে পড়ে। দোকানটির নাম কিউরিও হাট। দোকানটি একটি চীনাম্যান চালায়। আমি দোকানটায় ঢুকি। সরি, উই আর ক্লোজড। Actually, I just went to have a look at the curious box. Please. Oh, that strange box which nobody could open. What? Really? Yes, you can hear something inside. Nobody could open. How much? 3,000 only. 2,000. সেই জিনিসটা দেখতে অনেকটা ডিম্বাকৃতির মতো। দেখেই বোঝা যায় অনেক বছর আগে। তার গায়ে পুরু হয়ে ময়লা জমে গেছে। সেটি আমি দেখছিলাম বহুবার। সেই দোকানের ময়লা ধরা কাঁচের ভেতর থেকেও আমার চোখ গিয়েছিল সেই জিনিসটির ওপর। সেটি কিনে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরে আমার প্রথম কাজ হলো এই জিনিসটাকে খোলা। বাড়ি পৌঁছে সোজা গেলাম ওয়ার্কশপে। আমি জোর দিয়ে খোলার চেষ্টা করলাম ওই ডিব্বাটাকে। প্রথমবারের চেষ্টায় দাম লাগাকে বাপরে বাপ কি শক্ত, খুললো না। দ্বিতীয়বারের চেষ্টাতেও আরে খোল না রে বাবা, খোল, চিচিং ফাঁক খোল, খুললো না। তৃতীয়বারের চেষ্টাতেও ধ্যাত তেরিকি কিছুতেই খোলে না। দাঁড়া দেখাচ্ছি মজা। তারপর সেটিকে জলে ডুবে রাখলাম টানা 7 দিন। তার মধ্যে দুটো স্টিলের প্যাঁচ বানিয়ে ফেললাম। 7 দিনের মাথায় সেটিকে জল থেকে তুলে সেই প্যাঁচ দুটোকে মুখের কাছে লাগিয়ে দিলাম চেপে। তারপর হাতুড়ি দিয়ে বাড়ি মারতে লাগলাম। খোলার নামগন্ধ নেই তো। এই না না, খুলছে খুলছে। প্যাঁচটাই উল্টো দিকে লাগানো ছিল, এইবার খুলবে মনে হয়। জয় মা তারা, খোল খোল। যাক বাবা, খুলেছে। এ কি? এই যে একগুচ্ছ চুলের বিনুনি, তাও আবার ধুলোয় ভর্তি। সেই ধুলো মাখা চুলের বিনুনিটাকে গরম জলে ধুয়ে নিলাম। তারপর সার্ফ দিয়ে ধুয়ে অ্যালকোহলে চুবিয়ে রাখলাম, শেষে ইথারে ডুবিয়ে রাখলাম। তারপর সেই চুলের বিনুনিটাকে তুলে দেখছি, এমন সময় সুমিতা এসে বলল, এই যে ল্যান্ডলাইনে জিতুদা ডাকাডাকি করছেন, তোমার মোবাইলটা তো আবার সুইচ অফ। ও আচ্ছা, ধরতে বল, আমি যাচ্ছি। সামনে একটা পিচবোর্ড ছিল, সেটির পিছনে চুলটিকে পিন দিয়ে আটকে রেখে আমি চলে গেলাম। হ্যালো, কে জিতু? আরে ভাই, কিছু মনে করিস না, একটা কাজ করছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। কি কাজ শুনি? অদ্ভুত একটা জিনিস পেয়েছি, ফুল গাছ দেখবি নাকি? করে হাতেও আসে না ছাতা। এই তোর দোষ, বুঝলি তো? না দেখে না বুঝে উল্টোপাল্টা জিনিস কিনে ফেলিস, পরে দেখা যায় কোনো ভ্যালুই নেই। আচ্ছা নিয়ে আয়, দেখি কি কিনেছিস। পরের দিন সকাল সকাল জিতুদের বাড়ি পৌঁছে গেলাম সেই ডিব্বাটা নিয়ে। এটা সাধারণ কৌটো, লেখা ফেখা সব উঠে গেছে। এর দাম 500-র বেশি হয়ই না। আর এই চুলগুলো সব কটাই বহু পুরনো চুল, একটাতেও না রং মাখানো নেই। ওইসব চুল কোনো কাজের নয়। কি করবি, অটো মানুষের অভিশাপ করে সে পুড়িয়ে ফেল। পরাবো না, থাক না আমার অন্য কালেকশনের সঙ্গে। বেশ, দেখ যা ভালো বুঝিস। আর পরের বুধবার সমরজিতের জন্মদিন, সারপ্রাইজ ভিজিট দিবি বলেছিলি, মনে আছে তো? আমার আবার কাজ পড়ে গেছে। খুব মনে আছে। এক্সপেরিমেন্ট করব যে বললাম, সেটা কিভাবে করব এই ভাবছি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাইরে মৃদু মৃদু হাওয়া বইছে। পাশের বাড়ির বৃদ্ধ লোকটি রোজের মতো নিজের বেহালা নিয়ে পুঁই পুঁই আওয়াজ করে চলেছে। সামনের বাড়ির আয়াটা সেই বাচ্চাটির পিছনে চিল্লে চলেছে। এই শয়তান বাদর, ব্যাস, আয় বলছি এদিকে। পেয়ে গেছি আইডিয়া আমার হাড় মাস কিভাবে জ্বালিয়ে খেলো এই এক্সপেরিমেন্ট করা শয়তান যায়। হাজি ছেলেটা। এই শুনতে পাচ্ছিস না? ধীরে ধীরে আয় বাথরুমে এদিকে। গিয়ে উপর থেকে প্লেন যাওয়ার মতো একটা বিকট আওয়াজ করে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে বাচ্চাটি লাফাচ্ছে।
ঠিক তখনই আয়াটি উপরের দিকে তাকায় আর আমি তার ফটো তুলে নিই। এবার করব এক্সপেরিমেন্ট। তারপর সেই ছবিটিকে বের করে নিলাম। তার ওপরে সেই চুলের বেনুনিটাকে পিন দিয়ে আটকে রেখে দিলাম ড্রয়ারের মধ্যে। এবার তুমি থাকো এখানে, ফুল গাছ থেকে ফুল ছেঁড়া, বাচ্চাটাকে অহেতুক মারা, দেখাচ্ছি তোমার এবার। পরের দিন রাতে সুমিতা এসে বলল, শুনেছ, আজ সকালে পাশের বাড়ির আয়াটাকে ঘরেই মরে থাকতে দেখা গেছে। এটা শোনা মাত্রই আমার চারদিক কেমন যেন ঘুরতে শুরু করেছে। নিজেকে কেমন একটা যেন পাগল পাগল লাগছে। একটা অদ্ভুত আনন্দ ভেতরে হচ্ছে, নিজেকে সামলে রাখতে পারলাম না, বলেই ফেললাম, এ বাবা, সে কিভাবে হলো? পুলিশ কিছু ধরতে পারেনি, শুধু মাথায় দুটো আঘাতের চিহ্ন। মাথায় এক্সরে করলে নিশ্চয়ই ধরা পড়বে। কে জানে, কোথাও কিছু নেই, হঠাৎই মরে গেল। কে জানে বাবা, আমাকে সকালেও বললো কেমন আছো বৌদি। কি যে চলছে কে জানে, বুঝতেও পারি না। সুমিতা বলতে বলতে রান্নাঘরের দিকে চলে গেল। আমি ওয়ার্কশপে গিয়ে ছবিটির থেকে পিনটা খুলতে দেখতে পেলাম যেখানে পিনটি পুঁতে রেখেছিলাম সেখানে বিন্দু বিন্দু রক্ত। আমার মধ্যে অন্য একটা এক্সপেরিমেন্ট করার তীব্র আনন্দ জেগে উঠল। সেই সময় আমার কানে একটা বেহালার আওয়াজ ভেসে এলো। মনে একটা তীব্র আনন্দ জেগে উঠল নতুন একটা এক্সপেরিমেন্ট করার জন্য। এবার একটা নতুন এক্সপেরিমেন্ট করব। দিন নেই রাত নেই, খালি পোপো পোপো করা, তাই না? পরের দিন সকালে সেই ব্যক্তির একটি ছবি তুলে নিলাম আড়াল থেকে। বিকালে যখন উনি বেহালা নিয়ে বসলেন তখন আমিও বসে পড়লাম সেই চুলের বিনুনি ও ফটোটা নিয়ে। উনি বেহালা বাজাতে শুরু করলো, আমিও তখনই, চিন্তা নেই, জানে মারবো না, শুধু আলতো করে একটু বুলিয়ে দেব। যেই বেনুনিটা ফটোতে বুলিয়েছি ঠিক তখনই বৃদ্ধ লোকটি ডাঙায় মাছ পড়ে গেলে যেমন হাঁক পাক করে ঠিক তেমন করতে লাগলো। বাঁচাও বাঁচাও। এবার যে আমাকে বিরক্ত করবে সবাইকে শাস্তি করে দেবো এবার আমি। সবাইকে, সে যাই হোক না কেন, পাড়ার পাগলি হোক, বঙ্কুবাবু হোক, বাজারের মাছওয়ালি হোক, পাড়ার হুলো হোক, জমাদারের কুকুর হোক, সবাইকে শাস্তি করে দেবো এবার আমি। যে আমাকে বিরক্ত করবে সবাইকে শাস্তি করে দেবো আমি। বেশ কিছুদিন কেটে গেছে। একদিন ছাদে বসে আছি, এমন সময় একটা আইডিয়া আসে মাথায়। ঝটফট পকেট থেকে ফোনটা বার করে সুবীরকে কল দিলাম। হ্যালো বিবেক, কিরে কেমন আছিস? হ্যাঁ রে, আমি ভালো আছি। শোন না, বলছি তোর কাছে ক্যামেরাটায় বড় জুম লেন্স আছে না? আছে, কেন রে? বেশি না, একদিনের জন্য ধার চাই। 2 দিন পর হর্স রেস করছে। In the final 50 meters, it's number 8 Goldstone followed by number 5 Luherica. আমি ক্যামেরাটা বার করে ময়দানের ঘোড়াগুলোর ফটো তুলছি। পিছন থেকে একজন দর্শক এসে বললেন, ও দাদা, রেস দেখতে এসছেন নাকি ছবি তুলতে? বসুন বসুন। সেদিন রাতে বসে ছবিগুলো দেখছি, এমন সময় সুমিতা এসে বলল, সে কি গো, রেস খেলা ধরলে নাকি? যে কটা টাকা আছে তার 20 গুণ আসবে। ওরকম মনে হয়, দেখো সর্বস্ব জলাঞ্জলি যাবে। আচ্ছা, তোমার হাতে কাউকে মারার গুপ্ত ক্ষমতা থাকলে তুমি কিভাবে টাকা রোজগার করতে? মানে এসব কি বলছো তুমি? এমনি জিজ্ঞেস করছি, বলো না। কি আবার, তার লাইফ ইন্স্যুর করে তাকে মেরে দিতাম। এক্ষেত্রে অনেক ওয়েট করতে হবে, কারণ ইনশিওর করার সঙ্গে সঙ্গে মারলে তো তোমার উপর সন্দেহ আসতো। তাছাড়া তুমি তো চাইলেই যে কোনো লোকে নমিনি হতে পারবে না। তাহলে আর কি, সে বুদ্ধি তোমার নেই। বলছি, গয়না তো কয়েকটা আছে, সেগুলো একটু দাও না। প্লিজ বিবেক, রেস খেলো না। আহা, রেস নয়, আর্ট বোঝো?
আর্টের কাজে লাগাবো। পরের দিন রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের গেটের সামনে দাঁড়িয়ে তখন এক ভদ্রলোক এসে বললেন, এই যে মশাই, গুড আফটারনুন। আজকে ক্যামেরা আনেননি সাথে? ও, গুড আফটারনুন। না, আজকে রেস খেলবো। বটে, তা আগের দিন হোমওয়ার্ক করলেন নাকি? তা কোন ঘোড়া লাগাচ্ছেন? স্পার্টা। আপনার মাথা ফাথা খারাপ আছে নাকি মশাই? ও ঘোড়া হ্যান্ডিক্যাপ, রেসে আজ পর্যন্ত 6th উপরে কোনো ওঠেইনি। ওই ঘোড়াকে কেউ বিট করে নাকি মশাই? আপনি এগোন, আমি একটু পরে যাচ্ছি। তারপর আমি একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলাম আর ব্যাগ থেকে ফটো রাখার অ্যালবামটা বার করলাম। সেখান থেকে স্পার্টার ছবিটা একটু বার করে নিলাম। এখান থেকে সরে যাও স্পার্টা বাবু, আজ তোমায় জিততে হবে আর অন্যদের হবে হারতে আমার এই আর্টের কেরামতিতে। তারপর চুলের বেনুনিটা বার করে অন্যান্য ঘোড়ার ফটোর উপর দিয়ে হালকা করে বুলিয়ে নিলাম, যাতে তাদের শুধুমাত্র ক্লান্তি অনুভব হবে, আর কিছু হবে না, কারণ সব ঘোড়া একসাথে অসুস্থ হয়ে গেলে ম্যাচটাই ক্যান্সেল হয়ে যাবে। তারপর যেখান থেকে ম্যাচ শুরু হচ্ছে সেখানে চলে গেলাম। In the final 50 meters, it's number 10 Sparta followed by the number 8 Goldstone way behind. গুড পয়েন্ট স্পার্টা। কাম অন গোল্ডস্টোন। আশ্চর্য, আপনি যে গুরুদেব মশাই, লালে লাল হয়ে গেলেন তো। স্পার্টা কিনা চ্যাম্পিয়ন। ইয়েস। এইভাবে কয়েক মাস কেটে যায়। প্রতি রেস জিতে আমার অবস্থা ফিরে এসেছে। এমন কোনো রেস নেই যেটা আমি জিতিনি। বাড়ির অবস্থা পুরোপুরি পাল্টে ফেলেছি। সেই পুরনো ওয়ার্কশপটাকে পাল্টে ফেলে এখন ড্রয়িং রুমে সুমিতার একটা বড় ফটো লাগিয়েছি। মেঝেতে মার্বেল, ড্রয়িং রুমে এই সাইডে বিভিন্ন রকম মডেল জিনিস সাজিয়ে রেখেছি। হ্যাঁ, ওই আর কি, এই একটা অভ্যাস ধরে গেছে। 11 মাস পর একটা নতুন গাড়ি কিনে বাড়ি আসি। সুমিতা, কী গো শুনছো? ও সুমিতা। মা, কি দারুণ! সোজা শোরুম থেকে নিজে ড্রাইভ করে আনলাম। কাল থেকে ড্রাইভার আসবে। জলখাবার খাবে তো? অবশ্যই না। ভাবা যায় এটা কিনা আমার এতে ওয়ার্কশপ ছিল। পরপর যে সবকটা রেস জিতলে সেটাও কি ভাবা যায়? আবার তুমি তো কয়েক মাস আগেও এসব ছুতে না। সারাক্ষণ কানের সামনে এসে প্যানর প্যানর করো না তো। এই না, একটু খেয়ে দেখবে নাকি? এ নাও, খাও একটু। না। তুমি তো আমার অর্ধাঙ্গিনী, যে ধর্ম আমার সে ধর্ম তোমার, তাই তুমিও খাবে। আসো আসো, এখানে আসো। না না বলেছি, আমি খাবো না। তোর এত বড় আসপর্দা, তোর কি করতে পারে আমি জানি। কি করবেটা কি তুমি? আমার গায়ে হাত তুলবে? নট অ্যাট অল, আমার গায়ে হাত তুলতে লাগে না। দেখ আমার ক্ষমতা, দেখ কি করি। তোর বিনুনিটা কই গেল? হ্যাঁ, এই তো পেয়েছি। এই যে বেলুনটা দিয়ে তোর ফটোতে মারলাম, দেখ এবার কি হয় তোর। আধ ঘন্টা পর ডাক্তার এলো। সুমিতাকে চেক করে বললেন, সরি বিবেক বাবু, হার্ট অ্যাটাক, শি ইজ নো মোর। আজ 5 সপ্তাহ কেটে গেছে এসবের পর। আমি ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় সুবীরের কল এলো। ফোনের ওপাশ থেকে সুবীর বলল, কী রে বিবেক, খবর কি তোর? সব ঠিকঠাক তো? সেই যে ক্যামেরাটা দিয়ে গেলি তারপর থেকে তো আর কোনো পাত্তাই নেই। শুনলাম কিছুদিন আগে রেসের মাঠে যাচ্ছিলি, তারপর থেকে তো আর কোনো খবরই পেলাম না। সব ঠিকঠাক আছিস তো? হ্যাঁ মানে না মানে, আমি খুব একা হয়ে গেছি রে সুবীর, খুব একা। আমার নিজের বলে আর কেউ রইল না রে। কিছুক্ষণ পর, তাও 1 থেকে 1.5 ঘন্টা পরে, ফোনে একটা নোটিফিকেশান ঢুকলো। দেখলাম বিবেক একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজটা কিছুটা এরকম: আমার স্বীকৃতি, যে মহা পাপ করেছি তার শাস্তি দেবার আয়োজন করেছে স্বয়ং বিধাতা সারাটা জীবন ধরে, কিন্তু আমি পারবো না। এই শাস্তি সারাটা জীবন ধরে বহন করে চলতে আমি পারবো না, তাই আমি চললাম।
আমি মেসেজটা পড়া মাত্র দৌড়ে বিবেকের বাড়ি গেলাম। হে বিবেক, বিবেক, হে বিবেক, বিবেক। তা খুলতেই দেখি বিবেক মেঝেতে উল্টে পড়ে আছে। ওর মাথা থেকে রক্ত বেরোচ্ছে, তা মেঝেতে ছড়িয়ে পড়ছে। ওর পাশে একটা ফটো পড়ে, তার উপর একটা চুলের বিনুনি পিন দিয়ে আটকানো। আমি ফটোটা তুলে হাতে নিয়ে দেখলাম, পিনটা খুলতেই ফটোর পিনে ফোটানো জায়গা থেকে বিন্দু বিন্দু রক্ত বেরোচ্ছে। নমস্কার, আমি কোয়েল। এতক্ষণ আপনারা শুনছিলেন গপ্প ক্যাফের আজকের নিবেদনটি সংগ্রহ অদৃশ বর্ধন রচিত চুল, সৃঞ্জয় নন্দী। গল্প পরিচালনায় এবং সুমিতার চরিত্রে আলপনা পাত্র। সাউন্ড অ্যান্ড এডিটিং এবং পোস্টার ও ব্যানার ডিজাইন সৃঞ্জয় নন্দী। বিবেকের চরিত্রে সৃঞ্জয়। সমরজিতের ভূমিকায় অরিত্র, সমরজিতের স্ত্রী তিন্নি। আয়ার চরিত্রে কোয়েল। পাশের বাড়ির বাচ্চা গপ্প ক্যাফের খুদে সদস্য তোজো। চীনাম্যান এবং বৃদ্ধের ভূমিকায় আর ক্রুদ্ধ দর্শকের চরিত্রে সৃঞ্জয়। জিতুর চরিত্রে সৃজিত। সুবীরের চরিত্রে অ্যানাউন্সমেন্টের সাউন্ডে এবং ডাক্তারের ভূমিকায় অরিত্র। পরবর্তী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন এবং জুড়ে থাকুন গপ্প ক্যাফের সাথে।